আমরা ক্লাস 7 যেটা শুরু করেছিলাম ইতিহাসের দিল্লি সুলতানি, তো এটার ফার্স্ট পার্টের আলোচনাতে আমরা কি করেছি যে দিল্লিতে যে সুলতানি শাসন ব্যবস্থাটার প্রচলন হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল তার একটা পটভূমি আলোচনা করে গেছি, যে কি করে দিল্লিতে এই মুসলমান যে শাসন ব্যবস্থাটা এসেছিল। কারণ আমরা 2 নম্বর চ্যাপ্টার আর 3 নম্বর চ্যাপ্টার জুড়ে যেগুলো পড়েছিলাম, 2 নম্বর চ্যাপ্টার জুড়ে আমরা বাংলার কথা পড়েছিলাম। বাংলায় সেই যে পুণ্ড্রবর্ধক থেকে গৌড় থেকে বিভিন্ন যে ছোট ছোট প্রদেশের কিভাবে উদ্ভব হবে, শেষ পর্যায়ে গৌড়টা কি করে বিস্তার লাভ করবে, শাসন কেন্দ্র হয়ে উঠবে। তাছাড়াও ওই সময় কনৌজ, এইদিকে গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, চোল, এরকম বিভিন্ন যে রাজবংশগুলো রাজত্ব করেছিল ভারতবর্ষে, আমরা সেটা পড়েছি, তাই তো। এই যে 4 নম্বর চ্যাপ্টারে এটা আমরা পড়তে যাচ্ছিলাম, এখানে কত আমরা বলেছি আগে, যে চ্যাপ্টার 4-এ আমরা পড়তে যাচ্ছি 1206 থেকে 1526 সাল পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে পড়তে যাচ্ছি দিল্লি সুলতান। অর্থাৎ তার আগে 1206-এর আগে পর্যন্ত ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন এলাকা ভিত্তিক রাজ্যতে বিভক্ত ছিল, সেখানকার স্বাধীন রাজারা রাজত্ব করত। উত্তর ভারতের দিকে আমরা ভারতের একটা ছোট ছবিটা আমরা এখানে যদি দেখি, এই ভারতের কি হচ্ছে, এই যে রাজপুত, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, বাংলা, চোল, চালুক্য, এরকম বিভিন্ন জায়গায় রাজত্ব করত। তো এই সময় আমরা 1206 সালের আগে পর্যন্ত, কিন্তু তার আগে পর্যন্ত বিভিন্ন সময় বিদেশি শক্তিরা এই দিকে উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতের আক্রমণ করেছে। তো এদের মধ্যে আক্রমণ করেছে বেশিরভাগই হচ্ছে তুর্কি মুসলমানরা। প্রথমের দিকে আক্রমণ করেছে কারা বলে গেছি, যে আরবের মুসলমানরা আক্রমণ করেছিল 712 দিকে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। তারপরে হচ্ছে 1100 মানে 1000 সালের দিকে গজনীর সুলতান মাহমুদও কিন্তু অনেকবার আক্রমণ করেছে, তোর আগের চ্যাপ্টারে পড়েছি, প্রায় 17 বার খানিক ভারত আক্রমণ করে গেছে। উত্তর ভারতে আক্রমণ করে, সেটা পুরো শেষ পর্যন্ত যেতে পারে না, এই উত্তর ভারতে আক্রমণ করে কিন্তু ভারত থেকে অনেক লুণ্ঠন করে নিয়ে গেছে। তারপরে যে আক্রমণ করেছে মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল 1100 এই মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল 1192 থেকে শুরু করে আক্রমণ করেছিল, এবং সেইখানে তিনি এই যে তৎকালীন যে রাজপুত রাজা ছিল, যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দ্বিতীয় দরায়নের যুদ্ধে তিনি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছিলেন। অর্থাৎ তাহলে এই প্রথম হচ্ছে দিল্লির সিংহাসন একজন মুসলমান সম্রাটকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর থেকে তিনি এই 1206 পর্যন্ত তিনি সেই দিল্লিতে সেখানে শাসন করে গেছেন। তো তারপরে কি হয়েছে, তারপরে যখন দিল্লিতে এইভাবে সুলতানি শাসন শুরু হলো, তো আমরা আরেকটা জিনিস বলে গেছি পটভূমিতে, মোহাম্মদ ঘুরির যে 4 জন অনুচরও এসেছিল, 4 জন অনুচর 4টা জায়গায়, ভারতবর্ষের 4টা জায়গায় তারা হচ্ছে শাসনের দায়িত্ব নেবে। অর্থাৎ যেই জায়গাগুলো তৎকালীন সময় পর্যন্ত সেই তুর্কি যে যোদ্ধারা জিতেছিল সেই এলাকাটাতে রাজত্ব করত। এই বাংলায় কে রাজত্ব করেছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। দিল্লিতে কে শাসনভারের দায়িত্ব নিল, দিল্লি আর হচ্ছে লাহোরের দায়িত্ব নিল হচ্ছে শাসনভারের যে কুতুবউদ্দিন আইবক। আর গজনি আর হচ্ছে মুলতান, গজনি আর উছেরকে দায়িত্ব নিল নাসিরউদ্দিন কুবাচা। গজনি হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, আর হচ্ছে উছেরকে কুবাচা। তাহলে এই রকমের বিভিন্ন জন শাসকদের। আর যেহেতু মুলতান ও উচ, আমরা যেহেতু ভারতের ইতিহাসটা পড়ছি, তো ভারতের এই দিল্লির যে সিংহাসনে যারা যারা বসছিল সেইটা নিয়ে আমরা দিল্লি সুলতানিটা পড়বো। কি বলছে, বোঝা গেল? আর পরবর্তীকালে প্রাদেশিক শাসন হিসাবে আমরা বাংলার কথাটা পড়বো, যেখানে ইলিয়াস শাহী ও হুসেন শাহী রাজবংশগুলো একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেইটা আমরা পড়বো। আর দক্ষিণ ভারতের দিকে বিজয়নগর ও বাহামনি দুটো রাজ্য আমরা পড়বো। তো এর আগে পর্যন্ত আমরা এই দিল্লি সুলতানিতে, যেহেতু সুলতানদের শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে সুলতানরা অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের কিছু আমাদের সংজ্ঞা হোক বা নতুন নতুন পদ্ধতির কথা আমাদের জানতে হয়েছিল, তাই তো। খুতবা থেকে শুরু করে, দুরাবাস থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, এই সমস্ত জিনিসগুলো কি, বা আমির, ওমরাহ, খিলাফ, এই সমস্ত সংজ্ঞাগুলো তোরা টুকরো কথার মধ্যে দেওয়া আছে, পড়েছিস নিশ্চয়ই এইগুলো। এরপরে আমরা দিল্লি সুলতানের রাজবংশগুলো পড়বো। রাজবংশগুলো অর্থাৎ দিল্লিতে প্রথম বসে গেল হচ্ছে তাহলে এবারে কুতুবউদ্দিন আইবক। তো তোদের বইতে, আমাদের পড়ার বইতে যেটা রয়েছে, এটা কত পৃষ্ঠা থেকে রয়েছে, আমরা শুরু করছি যেটা আজকে 45 পৃষ্ঠা থেকে এর যে রাজবংশের ইতিহাসটা পরপর রয়েছে 45 পৃষ্ঠা থেকে। তো 44 পৃষ্ঠা পর্যন্ত আমরা ওটাকে যেটা আগে এক্ষুনি আলোচনা করে দিলাম ওইটা, বুঝতে পেরেছি। এই 45 পৃষ্ঠা থেকে আমরা ফার্স্ট বলছি যে কুতুবউদ্দিন আইবক যখন দিল্লির সিংহাসনে বসেন, কত সাল থেকে তিনি হচ্ছে কত সাল থেকে শুরু করেছিলেন, 1100
1206 থেকে 1210 পর্যন্ত, সরি এই 1206-এ মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে গেছিল। তাহলে তিনি কুতুবউদ্দিন এখানে শাসন করবে হচ্ছে 1206 থেকে 1210 সাল পর্যন্ত, 1210। তো এই সালের মধ্যে দিল্লির সিংহাসনটাকে তিনি অনেকটা স্থায়িত্ব এনে দিয়েছেন এবং সেখানটায় 4 বছর মানে রাজত্ব করার পরে তার যে জামাতা এখানটায় তারপরে রাজা হবে, তার নাম কি? ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইনি কিন্তু এর প্রকৃত ছেলে ছিল না, এর জামাতা ছিল। যেহেতু এর জামাই ছিল সেই জন্য রাজবংশে তার রাজার স্থানে মানে সুলতান। তো এখানে তুর্কি মুসলমানদের ক্ষেত্রে আমরা সুলতান কথাটা ব্যবহার করছি, তাই তো, রাজা বা সম্রাট ব্যবহার করছি না, সুলতান ব্যবহার করছি। এই যেহেতু তুর্কি মুসলমান ছিল তারা আলাদা উপাধি নিয়েছিল সুলতান, তো এরা সুলতান। তো কুতুবউদ্দিনের কোনো ছেলে ছিল না, তার জামাতা ইলতুৎমিশ হচ্ছে দিল্লির সিংহাসনে বসে। কিন্তু যেই দিল্লি সিংহাসনে বসেছে আমরা দেখতে পাবো যে 3টা সমস্যার উদ্ভব হবে। 1 নম্বর কি, বাইরে থেকে মঙ্গল আক্রমণ হবে, আভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিবে, আর হচ্ছে কি আমরা দেখতে পাবো যে বিভিন্ন উত্তরাধিকার নিয়ে তার একটা সমস্যা দেখা দেবে। অর্থাৎ তার ছেলে কি রাজা হতে সুলতান হতে পারবে, কারণ সে এমনিতেই সে এর কুতুবউদ্দিনের জামাতা ছিল। তো এর নিজস্ব একটা যে বংশ প্রতিষ্ঠা করার জন্য তার একটা সমস্যা ছিল। তো 3টা সমস্যা তাকে জর্জরিত করেছিল। তার আভ্যন্তরীণ বিদ্রোহগুলোকে তিনি মোটামুটি সামাল দিয়েছিলেন। আর হচ্ছে তিনি মোটামুটি কত সাল পর্যন্ত রাজত্ব করেছেন? হ্যাঁ, 1211 থেকে 36 পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তো এই সময়ের মধ্যে তার এই যে 3টা সমস্যাগুলোকে দূরীভূত করেছিলেন। যেটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা এসেছিল মঙ্গল আক্রমণ। মঙ্গল বলে একটা জাতি, যারা হচ্ছে মধ্য এশিয়া থেকে একটা দুর্ধর্ষ জাতি। তারা মানে সামরিক বা শক্তিতে এবং লড়াই কৌশলে পুরো দক্ষ। তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করে বেড়াতো। সেই মধ্য থেকে তারা পশ্চিম এশিয়ার দিকেও যেত, ভারতের দিকেও আক্রমণ করতো মাঝে মধ্যে। তো এই সময় মঙ্গল আক্রমণ হবে। তো মঙ্গল আক্রমণকে প্রতিহত তিনি কিন্তু একটা কৌশল অবলম্বন করেছিলেন। তিনি কিন্তু লড়াই করেননি, তাদের সঙ্গে লড়াই করতে যাননি। তখন তাহলে কি হয়েছে, মঙ্গলরা লড়াই করতে করতে আমরা জানি ভারতের এই উত্তর পশ্চিম দিকে সিন্ধু নদী আছে, সিন্ধু নদীর সীমানা পর্যন্ত তারা চলে এসেছিল। তাহলে দিল্লি সুলতানের শাসনটা ছোট হয়ে গিয়ে এই সিন্ধু প্রদেশ পর্যন্ত ছিল। এই যে গজনি কিংবা মুলতান এইগুলোর অধিকার তারা করে নিয়েছিল। তাহলে দিল্লি, হ্যাঁ, সেগুলোর অধিকার তাহলে মঙ্গলরা করে নিয়েছিল। কিন্তু এই দিল্লির সুলতান থাকাকালীন ইলতুৎমিশ কিন্তু লড়াই করেননি। তিনি জাস্ট কৌশল করে আটকে মানে বিরত থেকেছেন যুদ্ধ থেকে। এইভাবে ইলতুৎমিশের রাজত্বকাল গেল। তার পরবর্তীকালে তার যে প্রকৃত উত্তরাধিকারী হবে কে? রাজিয়া, তাই তো, সুলতান রাজিয়া। তিনি একজন মহিলা ছিলেন, কিন্তু রাজিয়া সম্পর্কে একজন মহিলা হয়েও তিনি যে দিল্লির সিংহাসনে বসেছিলেন এটা কিন্তু অত্যন্ত গর্বের বিষয়, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। সেই জন্য মেয়েদের ইতিহাস যখন বা মেয়েদের যখন তাদের অধিকারের প্রশ্ন আসে, রাজিয়ার প্রসঙ্গ তোলা হয়। যে একজন মহিলা যদি সিংহাসনে বসে পুরো সাম্রাজ্যকে তার রাজত্ব করেছিল, তাহলে আমরা কেন পারবো না? বুঝতে পেরেছিস? রাজিয়া কত সাল থেকে কত সাল পর্যন্ত করেছিল? 1236 থেকে 1240, মাত্র 3.5-4 বছর এখানটায় তিনি তার রাজত্বতে করতে পেরেছিলেন। কিন্তু এর মধ্যেও তিনি কতগুলো গুরুত্বপূর্ণ যে কাজ তিনি করেছিলেন। যিনি অমুসলমানদের উপর যে জিজিয়া কর বলে একটা দিতে হতো, তিনি কিন্তু সেটা তুলে দিয়েছিলেন। কি বলছি, বোঝা গেল? এছাড়া কিন্তু তিনি যেহেতু মহিলা ছিলেন, তৎকালীন যে তার যে সাম্রাজ্যের মধ্যে অনেক যে আমির ওমরাহ অর্থাৎ যে ধনী সম্প্রদায়ের লোকেরা ছিল, তার কিন্তু তার যে মানে তাকে সুলতান হিসাবে মেনে নিতে পারেননি। সেই জন্য তারা কিন্তু তাদেরকে চিহলগানি বলা হতো। অর্থাৎ সেই যে চিহলগানি মানে কি, সেই সাম্রাজ্যের মধ্যে থাকা যে শক্তিশালী সম্প্রদায়ের লোকদেরকে বলা হতো চিহলগানি। তাদের সঙ্গে বিবাদ লেগে থাকতো। বুঝতে পেরেছিস? তো সেই জন্য আর কাদের সঙ্গে তার এই রাজিয়ার একটু সম্পর্ক ঝগড়াঝাড়ি লেগে থাকতো বা বিবাদ লেগে থাকতো, একটা হচ্ছে রাজপুত গোষ্ঠী। যে রাজপুত অর্থাৎ আমরা জানি রাজস্থান, গুজরাট এই এলাকার দিকে রাজপুতদের তাদের রাজত্ব ছিল, তাদের সঙ্গে বিবাদ লেগে থাকতো। তাহলে রাজিয়ার যে সিংহাসনে বসাকালীন কিন্তু কতগুলো সমস্যা চলছিল মাত্র, সেই জন্য 3.5 বছর তিনি টিকে থাকতে পেরেছিলেন। তো এরপরে গিয়াসউদ্দিন বলবন আসবেন এর পরবর্তী সম্রাট হিসাবে, গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন কিন্তু প্রকৃতপক্ষে এদের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না, কিন্তু একজন মন্ত্রী ছিলেন গিয়াসউদ্দিন বলবন কিন্তু যে এই যে সুলতানি সাম্রাজ্যের একজন
মন্ত্রী ছিলেন হচ্ছে কি উত্তর পশ্চিম দিকের একজন মন্ত্রী ছিলেন, বুঝতে পেরেছিস? এই মন্ত্রী থাকাকালীন কিন্তু তিনি সামলেছিলেন উত্তর পশ্চিম দিকের সেই যে মঙ্গলদের আক্রমণগুলোর সময় কিন্তু তিনি সেগুলো পর্যবেক্ষণ করেছিলেন। পরবর্তীকালে সেই যখন রাজিয়ার মৃত্যুর পর সাম্রাজ্যে যখন অরাজকতা দেখা দেবে বা বিভিন্ন মানে সবার যখন অস্তিত্ব মানে সম্রাটের অস্তিত্ব যখন বিপন্ন, সেই সময় কি করবেন, এই যে গিয়াসউদ্দিন বলবন কিন্তু সেই দিল্লির সিংহাসনে বসবেন। তাহলে এরপরে কে বসবে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবনে কি বললাম যে এদের সঙ্গে প্রকৃতপক্ষে সম্পর্কযুক্ত ছিল না, এই মন্ত্রী ছিল। কত সাল থেকে কত সাল পর্যন্ত মন্ত্রী ছিল না? 1246 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। তো তিনি সিংহাসনে বসবেন কবে থেকে না 1266 থেকে 87 সাল পর্যন্ত তিনি কিন্তু দিল্লির সিংহাসনে বসবেন। তো এইগুলো সবই হচ্ছে কিন্তু মামেলুক দাস বংশের এই সমস্ত সম্রাটেরা, মামেলুক দাস বংশ। দাস বংশের পরপর এই সম্রাটরা দিল্লির সিংহাসনে পরপর রাজত্ব করেছে। কি বলছি, বোঝা গেল? তবে এই সময় কিন্তু আবার হচ্ছে কিন্তু মঙ্গলরা আক্রমণ করবেন। দুর্ধর্ষ যে মঙ্গল যে নেতার নাম কি জানিস? চেঙ্গিস খান। দুর্ধর্ষ মঙ্গল যে নেতা, তারই নেতৃত্বে কিন্তু এই মঙ্গল আক্রমণগুলো হয়েছিল। মঙ্গল যে চেঙ্গিস খানের কিন্তু আমরা তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত বেঁচে ছিলেন না? সম্ভবত 1211 থেকে 1227 এই সময় পর্যন্ত কিন্তু তিনি চেঙ্গিস খান কিন্তু 1218 থেকে 1227 পর্যন্ত তিনি 1218 থেকে 1227 এই সময় কিন্তু পর্যন্ত তিনি হচ্ছে তার নিজের বেঁচে থাকাকালীন তিনি মঙ্গলদেরকে কিন্তু প্রতিনিধিত্ব করেছিলেন, তার নেতা হিসাবে ছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে তাহলে এখন মঙ্গল সম্রাট নেই, তখন মঙ্গল যে নেতা কিন্তু চেঙ্গিস খান ছিল, এখন চেঙ্গিস খান ছিল। আর তাহলে সেই মঙ্গলরা কিন্তু তবুও দুর্ধর্ষ জাতি ছিল, কিন্তু সেই সময় মঙ্গল জাতিরা আবার আক্রমণ করে গিয়াসউদ্দিন বলবনের সময়। তাহলে মঙ্গল আক্রমণ কিন্তু হতে থাকবে অনেকবার, আমরা পরপর যখন পড়বো। তাহলে এই গিয়াসউদ্দিন বলবনের সময় একবার মঙ্গল আক্রমণ হলো। এই সময় মঙ্গল আক্রমণ হলে কিন্তু এই গিয়াসউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ, সে লড়াই করতে গিয়ে সেখানে তার মৃত্যু হয়ে যাবে কত সালের দিকে না 1200, বড় ছেলের মৃত্যু হয়ে যাবে 1286-87 দিকেই মৃত্যু হয়ে যাবে। তার বড় ছেলে যে 1286 দিকে বা 87 দিকেই তার বড় ছেলে মোহাম্মদ এর মৃত্যু ঘটে যাবে। তখন কিন্তু তাহলে তৎকালীন সময় ইলতুৎমিশ কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিলেন? জাস্ট তাদের থেকে যুদ্ধ করা থেকে বিরত থেকে কৌশল করে। এই গিয়াসউদ্দিন বলবন কিভাবে তিনি এভাবে মঙ্গল আক্রমণকে ঠেকাবেন? তার বড় ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন লড়াই করতে, যখন দেখা গেল মানে মৃত্যু হয়েছে তখন কিন্তু তিনি দূত পাঠাবেন, অর্থাৎ তিনি সমঝোতা করার জন্য তিনি তাদের মঙ্গল আক্রমণের সঙ্গে প্রতিরোধ করার জন্য তাদের কাছে দূত পাঠাবেন, অর্থাৎ যে কোনোভাবে মিউচুয়াল করা যায় কিনা, অর্থাৎ সরাসরি তিনিও লড়াই করতে চাননি। বুঝতে পেরেছি? এবার তিনিও কতগুলো গুরুত্বপূর্ণ যে প্রথা প্রচলন করেছিলেন সেগুলো বইতে আছে, তোরা দেখবি। সিজদা প্রথা, পাইবাস প্রথা, এই সিজদা প্রথা আর পাইবাস প্রথা এগুলো তিনি প্রচলন করবেন গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন কিন্তু অনেক তুলনামূলক অনেক দীর্ঘক্ষণ তিনি সিংহাসনে থাকছেন। বুঝতে পেরেছি? সেই সময় তিনি তার সাম্রাজ্যের শাসন কাঠামোটাকে সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, ভালো করার জন্য কতগুলো প্রথাও প্রচলন করেছিলেন। কি কি প্রথা? সিজদা প্রথা, সিজদা আর পাইবাস। কি কি আছে বল দেখি, সিজদা প্রথাটা কি আর পাইবাস প্রথাটা কি? এই দুটো সম্পর্কে বইতে রয়েছে। সিজদা প্রথা আর পাইবাস প্রথা, অর্থাৎ সম্রাটদের যাতে করে একটু বেশি করে সবাই সম্মান করে তার জন্যই কিন্তু তিনি এটা চালু করেছিলেন, সিজদা প্রথা আর পাইবাস প্রথা। এটা তোদের 47 পৃষ্ঠায় রয়েছে, এই টুকরো কথার মধ্যে রয়েছে। এইগুলো ছিল একটা কিন্তু প্রকৃতপক্ষে পারসিক প্রথা। বলবন নিজে যেহেতু পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ছিল, তাই তিনি এইটাকে একটা জাঁকজমকপূর্ণ কিন্তু অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে এইটা হচ্ছে কয়েকটা দুটো প্রথা তোমার সম্পর্কে তোরা পড়বি, পরীক্ষা এগুলো পড়তে পারে। সিজদা প্রথা আর প্রণাম করা, অর্থাৎ অতিরিক্ত সম্মান দেখানো। অর্থাৎ কি সেই সময় কি হয়েছিল, সুলতানদের যেহেতু গিয়াসউদ্দিন বলবন তাদের রাজ পরিবারের অংশগ্রহণ মানে তাদের লোক ছিল না, যেহেতু অন্যজন সিংহাসনে বসেছিল, সবাই আবার সন্তুষ্ট হয়নি। তো তখন কি করেছিলেন যে তিনি কতগুলো প্রথার প্রচলন করে দিলেন, যাতে করে সবাই তাদেরকে যেন প্রণাম করতে হয়, যেন সম্মান দেখাতে হয়। এমনি করলেই কিন্তু তার অটোমেটিকলি সবাই তাকে মানতে বাধ্য হবে। এই জন্যই কিন্তু তিনি কয়েকটা প্রথা চালু করে দিয়েছেন। বলতে বোঝা গেল? যদি এখানে বলে দেওয়া হয় যে স্যার ঢুকলেই সবাইকে শুয়ে প্রণাম করতে হবে, তাহলে কি হবে কি ধীরে ধীরে এই প্রথা চালু হয়ে গেলে কি হবে কি
কিন্তু যখন পাড়ার লোক জুড়ে গ্রামের লোক জুড়ে সব করতে থাকবে ধীরে ধীরে স্যারদের সম্মান বেড়ে যাবে। এখন তার উল্টাটাই হচ্ছে। এটা বলছি না, সম্রাটরা এইরকমভাবে প্রথা চালু করেছে। তো এইরকম হচ্ছে কতগুলো প্রথা হয়েছিল। তো এইভাবে কিন্তু মামেলুক দাস বংশের অন্তিম পর্যায়ে চলে যাবে। 1266-87 দিকে তার মৃত্যুর পরে কিন্তু একটা শাসন ব্যবস্থাতে একটা অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ কেউ শক্তিশালী সেই রকম সুলতান নেই যে সেই দিল্লির সিংহাসনে বসবেন। তো তখন একটা নতুন রাজবংশ দিল্লির সিংহাসনে বসবেন। কি বলছি বোঝা গেল? মামেলুক দাসের পরে নতুন একটা রাজবংশের আবির্ভাব হবে, খিলজি বংশ। এটা 1287 সাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 1287 সালের পর থেকে 90 সাল পর্যন্ত 1190 এগুলো 1200 900 1100 1200। তো 1290 এই 87 থেকে 90 সাল পর্যন্ত একটা অরাজকতা চলবে। সেই সময় আসবে নতুন একটা রাজবংশ, তার নাম কি? খিলজি। তো এটা দ্বিতীয় পর্যায়ে চলে আসছে। তাহলে দ্বিতীয় রাজবংশ যেটা আসবে সেটা হচ্ছে খিলজি। খিলজি যে বংশের প্রতিষ্ঠাতা তাহলে কি হবে? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি প্রথম শাসক, যিনি তার রাজবংশতে রাজত্ব করবেন 1190 থেকে শুরু করে 1290 থেকে শুরু করে 1296 1290 থেকে 96 পর্যন্ত তিনি এই খিলজি কে থাকছে তাহলে শাসক? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি খলজি। তারপরে আসবে আলাউদ্দিন খলজি। তার ছেলে আসবে কি? আলাউদ্দিন খলজি। তাহলে হচ্ছে জালালউদ্দিনের খলজির ছেলে হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। তাহলে এ শাসন করবে কিন্তু 96 এর পর থেকে, 1296 থেকে শুরু করে একেবারে 1316 সাল পর্যন্ত। 1316 দীর্ঘদিন কিন্তু তিনি শাসন ব্যবস্থায় থাকবেন। বুঝতে পেরেছিস? তাহলে এই আলাউদ্দিন খলজি কিন্তু একজন শক্তিশালী সুলতান শাসক। তাহলে জাস্ট প্রথম পর্যায়ে যখন দিল্লিতে সুলতান প্রতিষ্ঠা হয়েছে এবং জাস্ট তার একটু স্থায়িত্ব পেয়েছিল, এই খিলজি আমলে কিন্তু এর বিস্তার শুরু হবে। তৎকালীন সময়ে এখানে পর্যন্ত তো মঙ্গল আক্রমণ করে তার স্থান ঠিক করে দিয়েছিল। সিন্ধু নদীর পর্যন্ত তারা আক্রমণ করে তারা দখল করে নিয়েছিল। তখন কি হয়েছিল? সুলতান সাম্রাজ্যটা একটু বিপাশা নদীর দিক পর্যন্ত সরে চলে এসেছিল। তোরা যদি ভারতের ম্যাপে দেখবি, সিন্ধু নদীর কয়েকটা উপনদী আছে, শতদ্রু, ইরাবতী, বিপাশা। সেই বিপাশা নদীর পাড় পর্যন্ত কিন্তু চলে এসেছিল সরে সরে, ভয়ে সেদিকে আর লড়াই করতে যায়নি মঙ্গল আক্রমণের জন্য। তো এই আলাউদ্দিন খলজি কি করেছিলেন? তিনি মঙ্গল আক্রমণকে প্রতিরোধ করে তার রাজ্য বিস্তার করা শুরু করবেন। আলাউদ্দিন খলজি রাজ্য বিস্তার করা শুরু করবেন। তিনি দক্ষিণত্বেও যাবেন, দক্ষিণ দিকে লড়াই যাবেন। তাই সেই সময় তার সেই যে সেনাপতি থাকবে কে না? মালিক কাফুর। কি বলছি বোঝা গেল? আলাউদ্দিন খলজির যে সেনাপতি থাকবে মালিক কাফুরকে নিয়ে তিনি কিন্তু চারিদিকে রাজ্য জয়ে বেরোবে। তাহলে সুলতানি সাম্রাজ্যের বিস্তার শুরু হচ্ছে খলজি আমলে, আলাউদ্দিন খলজির সময়। তিনি তাহলে মঙ্গল আক্রমণ, সেই সময় মঙ্গল আক্রমণ কিন্তু দুবার হবে। আলাউদ্দিন খলজির সময় দুবার মঙ্গল আক্রমণ হবে। একবার 1299 থেকে 1300 সালের মধ্যে একবার হবে, মঙ্গলরা আক্রমণ করবে। আবার একবার আক্রমণ করবে 1303 সালের দিকে, আরেকবার মঙ্গল আক্রমণ করবে। তো যখন এইরকম বারবার মঙ্গল আক্রমণ হবে, সেটা তিনি প্রতিহত করার জন্য কিন্তু তিনি আবার আলাদা পদক্ষেপ নেবেন। তিনি কিন্তু একটা দিল্লির কাছাকাছি সিরি নামক একটা শহর প্রতিষ্ঠা করবেন শুধু সেনারা থাকার জন্য। কি বলছি বোঝা গেল? দিল্লির কাছে সিরি নামক একটা মানে নগর প্রতিষ্ঠা করবেন, সেখানে শুধু সৈন্যরা থাকে। দুর্গ টুর্গ অনেক কিছু তৈরি করবেন যাতে করে তাদের সৈন্যদের সুরক্ষা দেওয়া যায়। তাছাড়া তিনি দোয়েব অঞ্চলে একটু যাতে করে খরচ বাড়ানোর জন্য, অর্থাৎ সেই অতিরিক্ত সৈন্যদেরকে যখন পালন করতে হচ্ছে, অর্থাৎ তাদের পিছনে খরচ ব্যয়বহার চালানোর জন্য কিন্তু দোয়েব অঞ্চলে তিনি আবার কর চালু করবেন। সেই করের বোঝা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আলাউদ্দিন খলজির সময়ের শাসন ব্যবস্থার সময় আমাদের এইরকম রাজ্য বিস্তারগুলো করেছিল। দক্ষিণ ভারতের দিকেও আক্রমণ শুরু করবেন মালিক কাফুর। তো বইতে আমাদের এই যে কত পৃষ্ঠা রয়েছে, 48 পৃষ্ঠা, একটা দিল্লি থেকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখবি এইভাবে তারা বিভিন্ন জায়গায় তিনি আক্রমণ করবে। কত সালে কোন দিকে আক্রমণ করেছিলেন এইগুলো একটা জায়গার নাম। এগুলো আক্রমণ করে এই তো শেষ দক্ষিণের দিক পর্যন্ত চলে আসবে, তাঞ্জোর পর্যন্ত। এইভাবে তিনি লড়াই করতে করতে বিভিন্ন জায়গায়, মাদুরাই, বিভিন্ন জায়গায়, এইগুলো দ্বার সমুদ্র, বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন সালে, কত সাল পর্যন্ত তিনি এইভাবে 1311 সাল পর্যন্ত লাস্টে তাঞ্জোর পর্যন্ত চলে আসবেন।
তো এইভাবে তিনি রাজ্য বিস্তার করবেন। তাহলে সুলতানি সাম্রাজ্যের কিন্তু এটা চরম যে বিস্তার পর্যায়ে চলে আসবে খলজির সময়। তো খলজি বংশটা চলছিল এইভাবে, এবং তিনিও কি করবেন যে মোগলদের কিন্তু মানে মঙ্গলদেরকে সঙ্গে লড়াইয়ের জন্য কিন্তু শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তুলবেন। বোঝা গেছে? এভাবে চলতে থাকবে খলজি বংশ। তো খলজি বংশের পরবর্তী সময়ে এবারে দিল্লিতে শুরু হবে তুঘলক বংশ। তাহলে আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লিতে আরেক প্রকার সুলতানরা যারা প্রাদেশিক শাসন করতো হয়তো, তাদের মধ্য থেকে তুঘলক বংশ শুরু হবে দিল্লিতে। তুঘলক বংশ, এই তুঘলক বংশের কয়েকজন রাজারা পরপর যারা রাজত্ব করে গেছে তাদের নামগুলো আমরা বলছি। তুঘলক বংশটা রাজত্ব করবে 1320 থেকে 1412 পর্যন্ত তুঘলক বংশ এখানে দিল্লিতে রাজত্ব করে। এই তুঘলক বংশের যারা প্রথম শাসকের নাম কি? গিয়াসউদ্দিন তুঘলকের ছেলে মোহাম্মদ বিন তুঘলক। প্রথম যে শক্তিশালী রাজা মোহাম্মদ বিন তুঘলক, যাকে পাগলা রাজা নামেও বলা হয়, মোহাম্মদ বিন তুঘলক। তাহলে এই মোহাম্মদ বিন তুঘলকের বাবার নাম কি না? গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলকের বড় ছেলেই হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। ইনি রাজত্ব করবেন কত সাল থেকে? 1324 সাল থেকে 1351 সাল পর্যন্ত তিনি কিন্তু রাজত্ব করবেন। তোরা পেয়ে যাবি পরে পরে, আমি বলে দেবো কোথায় আছে। 1351 সাল পর্যন্ত তিনি রাজত্ব করবেন। 1320 বলছি, 1320টা তুঘলক বংশ। এটা মোহাম্মদ বিন তুঘলকের যে বাবার নাম কি ছিল? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন করেছে এই যে 1320 থেকে 1324। গিয়াসউদ্দিন তুঘলক করেছে 1320 থেকে 1324। তার ছেলে তো হলো বড় ছেলে মোহাম্মদ বিন তুঘলক 1324 থেকে 1351। বোঝা গেছে? এই হচ্ছে 1320 থেকে 24 আছে। তারপরে এই মোহাম্মদ বিন তুঘলকের কার্যকলাপটা কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করতে হবে। এই মোহাম্মদ বিন তুঘলকের সময়ও কিন্তু আবার মঙ্গল আক্রমণ হবে। মোহাম্মদ বিন তুঘলকের সময়ও আবার মঙ্গলরা আক্রমণ করবে, এবং এই সময় একজন গুরুত্বপূর্ণ এর শাসন ব্যবস্থাটা দেখার জন্য কিন্তু বিদেশি পর্যটকেরও আবির্ভাব ঘটবে। বুঝতে পেরেছিস? দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এবং তুঘলকি কাণ্ড কারখানা। এইটা মোহাম্মদ বিন তুঘলকের সম্পর্কে আমরা পড়বো হচ্ছে 49 পৃষ্ঠায়। তার সময় যে একজন পর্যটক আসবে তার নাম কি? ইবন বতুতা। এই যে 49 পৃষ্ঠায় আছে। তিনি কোনখান থেকে কোন দিকে কিরকম ভাবে এসেছেন তার যাত্রাপত্র দেওয়া আছে। হ্যাঁ, তার লেখা ভ্রমণ কাহিনীর নাম কি? অল রিহলা। তাহলে ইবন বতুতার যে রচিত যে ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে অল রিহলা। তাহলে মোহাম্মদ বিন তুঘলক রাজত্ব করেছিলেন কত সাল থেকে কত সালে? তার সময় আসা হচ্ছে এর নাম কি, যে পর্যটকের নাম কি? এবারে সেই ইবন বতুতার যে বিবরণী দেওয়া আছে সেইটা পড়ে আমাদের 49 পৃষ্ঠায় দেওয়া আছে। এখান থেকে তার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো যে ওই সময় সাম্রাজ্যের যোগাযোগ প্রথাটা কিভাবে হতো। এখানে দেখবি দু রকমের যোগাযোগ ছিল, ঘোড়ার ডাকের যোগাযোগ আর পায়ে হেঁটে যোগাযোগ ব্যবস্থা ছিল। একটাকে দু রকম যোগাযোগ, উলাক বলা হতো, আর একটাকে দাওয়া বলা হতো, এরকম বিভিন্ন। এছাড়াও কি তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য লাঠিয়াল থাকতো। বুঝতে পেরেছিস? কোমর বেঁধে তারা রওনা দিত, লাঠিয়াল থাকতো হাতে, তাদের হাতে ঘন্টা থাকতো, বাজাতে যেত। বুঝতে পেরেছিস? তো এইভাবে তাদের নির্দিষ্ট পোশাক পরিচ্ছদও ছিল। তোরা এখানে ভালো করে পড়বি। তো সেইখান তার ইবন বতুতার ভ্রমণ কাহিনী থেকে মোহাম্মদ বিন তুঘলকের সাম্রাজ্যের অনেক কিছু তথ্য জানা যাচ্ছে। তো এরপরে আমরা যেটা বলবো, এই মোহাম্মদ বিন তুঘলক কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের সময় কিন্তু দিল্লির শাসন ব্যবস্থা একটা আবার গোলযোগ দেখা দেবে। অর্থাৎ কি, ওকে তার কাণ্ড কারখানা দেখে কিন্তু একেবারে মুসলমানদের থেকে একটু অন্য হিন্দুদেরকে কিন্তু বেশি করতেন, সমান মর্যাদা দিতেন। তো একজন মুসলমান সম্রাট হয়ে হিন্দুদের যেহেতু একটু বেশি ছাড় দিতেন, যেমন কি জিজিয়া কর তিনি আবার তুলে নিয়েছিলেন। বুঝতে পেরেছিস? হিন্দুদের উপর থেকে জিজিয়া কর পর অনেক কিছু তুলে নিয়েছিলেন। তখন কি হবে কি, অন্য মুসলমান সম্প্রদায়রা রেগে যাবে, তখন তার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলতে থাকবে, তখন তাকে কেউ আর সম্রাট বলে মানতে চাইবে না। তখন কিন্তু এই যে তুঘলককে সেই খলিফা মুসলমান সাম্রাজ্যের যে ধর্মগুরু তার কাছে থেকে অনুমোদন নিতে হয়েছিল। বুঝতে পেরেছিস? তার অনুমোদন নিয়ে তিনি কি করেছিলেন, যে তিনি আবার তামার মুদ্রা চালু করে দিয়েছিলেন। সোনার মুদ্রা সব সমাজ থেকে তুলে নিয়ে তামার মুদ্রা চালু করেছিল। এর ফলে কিন্তু সমাজে একটা অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল। সোনা যদি সব লোক লুকিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, এবার তামা সব কাজ কারবার হচ্ছে। এর ফলে কি হয়েছিল, একটা অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল। এবং সেই তামার মুদ্রাতে তিনি খলিফার ছবি দিতেন না।
মানে আগেকার দিনে নিয়ম ছিল যে খলিফা অর্থাৎ ধর্মগুরু, ইসলাম জগতের ধর্মগুরু ছবি টবি দিতে হবে মুদ্রাতে, প্রচলিত মুদ্রাতে, মোহরে। কিন্তু তিনি ওই মুদ্রাতে না দেওয়ার জন্য তাকে সবাই তার বিরুদ্ধে চলে গেছিল, তখন বাধ্য হয়ে তাকে আবার সেই খলিফার অনুমোদন নিয়ে সিংহাসনে বসতে হয়েছিল। তো মোহাম্মদ বিন তুগলক কিন্তু একজন বিভিন্ন তার যে পাগল রাজা তাকে নামে পরিচিত, কারণ কি তার এই সমস্ত কাণ্ড কারখানা দেখে। তিনি আর কি কি করেছিলেন, এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ মানে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। বলছিলেন কি একেবারে লড়াই করে ওদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, একেবারে ওরা বারবার আক্রমণ করছে, তো ওদেরকে চেষ্টা করেছিলেন যে বিশাল বড় একটা সেনাবাহিনী গড়ে ওদেরকে তাড়িয়ে নিয়ে একেবারে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। যেমন ভাবে আমাদের ঘরে কোনো সময় যদি ষাঁড় আমাদের খেয়ে যাচ্ছে গাছপালা, তাদেরকে অনেক সময় কি হয় পিটিয়ে পিটিয়ে একবার তাড়িয়ে দিয়ে আসা হয় খালের সেপাশে। সেইরকম সে ঠিক করেছিল যে একেবারে তাড়িয়ে দিয়ে আসবে, সিন্ধু পার করে একেবারে তাদের ঘরে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু সেই পরিকল্পনাটা করতে গিয়ে, তার বিশাল সেনাবাহিনীর লালন পালন করতে গিয়ে তার কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছিল। তিনি সেই যে অর্থ তোলার জন্য কিন্তু তিনি আবার কতগুলো পদক্ষেপও নিয়েছিলেন, সেইটার ফলে কিন্তু কৃষক বিদ্রোহ আবার হয়ে গেছিল। এত চাপ দিচ্ছে কৃষকদের উপর, অর্থাৎ সেই যে গঙ্গা নদীর উর্বর অঞ্চলে যারা দোয়েব অঞ্চল বলা হয়, সেই অঞ্চলের আরো নতুন নতুন কর বসিয়ে দিয়েছিল। কিন্তু এর ফলে আবার কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। তিনি তো আবার কি করেছিলেন যে বললেন না, দিল্লিতে আমি রাজধানী রাখবো না, দিল্লি থেকে আমি দৌলতবাদ চলে আসবো, দক্ষিণাত্যের দিকে আমি চলে আসবো, তাতে করে কি হবে, মোগলরা আমাকে আক্রমণ করতে পারবে না। আমাকে ঘরে যদি বারবার আক্রমণ করছে, বলছি না ঘরটাকে সরিয়ে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো। এর ফলে কি হয়েছে, এই ঘরের লোক ওইখান থেকে দিল্লি থেকে দৌলতবাদ আসার পথে অনেক লোকের হাঁটা পথে আসার সময় মরে গেছে, অর্থাৎ পুরা দিল্লি শুনশান হয়ে গেছিল। পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে আবার তিনি সেখানে গেছেন। তো এইভাবে কতগুলো পদক্ষেপ এমন নিয়েছিলেন যাতে করে পুরো শাসন ব্যবস্থাটা কিন্তু পুরো অর্থনীতির দিক থেকে দুর্বল হয়ে গেছে। তো তুগলকি কাণ্ড কারখানা থেকে কিন্তু আমাদের প্রশ্ন পড়বে। তো তিনি কিন্তু একটা উদার মনের মানসিক মানে মানুষ ছিলেন। তিনি সবার কথাই ভাবতেন, তার যে সাম্রাজ্যে কিন্তু তিনি সবার কথা ভাবতেন, এবং তার যে চেষ্টাগুলো বা উদ্যোগগুলো ছিল, কিন্তু তিনি রেশন ব্যবস্থার প্রচলন করবেন, তার চেষ্টাগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু সময় উপযোগী ছিল না, সেই সময়টা ছিল না উপযুক্ত। কিন্তু না হলে কিন্তু তিনি যে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন কিন্তু সবই মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো সেইটা আমরা এখানে পড়ব। তারপরে তুগলক বংশের পরিসমাপ্তির পরে আসবে হচ্ছে এই মোহাম্মদ বিন তুগলকের পরে আসবে ফিরোজ শাহ তুগলক, তার ছেলে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক, আমরা সালটা যেভাবে লিখে দিচ্ছি তোরা একটু খেয়াল রাখিস, এই সালের যে পরপর এটা দেওয়া আছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কত সাল থেকে কত সাল পর্যন্ত থাকবে, এই যে 1351, এখানে 1351 শেষ হলো, 1351 থেকে শুরু করে 1388 পর্যন্ত, এই হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো 88 সাল পর্যন্ত চলার পরে কিন্তু এবার আবার দিল্লির যে শাসন ব্যবস্থায় এই যে তুগলক বংশের পতন ঘটবে, এদের অস্তিত্ব হারিয়ে যাবে, আবার নতুন একটা বংশের উদ্ভব ঘটবে, সেটা আসবে কি সৈয়দ বংশ। তো এরপরে অর্থাৎ 4 নম্বর যে বংশটা আসবে সৈয়দ বংশ। হ্যাঁ, সৈয়দ বংশ 4 নম্বর, সৈয়দ বংশ। তো সৈয়দ বংশটা এটা এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু খিজির খান। খিজির খান নামগুলো একটু অদ্ভুত টাইপের লাগছে, তাই তো? 1414 থেকে 1451 খিজির খান। সৈয়দ বংশটা ছিল তাহলে 1414, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1388 থেকে 1388 পর থেকেই 1414 পর্যন্ত নিশ্চয়ই অরাজকতা চলছিল দিল্লির সিংহাসনে, কেউ কোনো সুস্থ সম্রাট ছিল না স্থায়ী। এবং তারপরে খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিল 1414 সাল, এবং 1414 সাল থেকে 1451 সাল পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। বলছে বোঝা গেল? তো এই সময়েও আবার কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। দিল্লি কিন্তু অনেকগুলো খণ্ডে খণ্ডে তখন ভাগ হয়ে যাবে, কারণ এই সময় একটা তিনি ট্রানজিশন মুভমেন্টে এসেছিলেন, অর্থাৎ পর যখন একটা বংশ থেকে আরেকটা বংশের যে মাঝখান পিরিয়ডে তিনি এসেছিলেন, সেই জন্য কিন্তু এই সময় দিল্লি অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল। দিল্লিতে কোনো যদি শক্তিশালী রাজা না থাকে, যে যার মতো যে যার আমরা সবাই রাজা, সবার রাজত্বে যে যার রাজা হয়ে বসে আছে, তো সেই জন্য দিল্লি কিন্তু বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল। এই সময় কাশ্মীর কিন্তু স্বাধীন হয়ে গেছিল। কাশ্মীর আমরা যেটা আজকে জম্মু কাশ্মীর বলছি, সেই সময় জম্মু কাশ্মীর তবে থেকেই কিন্তু স্বাধীন রাজা হয়ে গেছিল, বুঝতে পেরেছিস? আর কি হয়েছিল, রাজপুতরাও বিদ্রোহ করেছিল। রাজপুতনার যে মেওয়াড় আর আলওয়ার, মেওয়ার আর আলওয়ার এই দুটো জায়গা কিন্তু বিদ্রোহ দেখা দেবে। আর দোয়েব অঞ্চলের হিন্দুরাও বিদ্রোহ শুরু করে দিয়েছিল, কারণ সেই যে তুগলকের কাণ্ড কারখানার ফলে এখানে একটা কৃষকরা বিদ্রোহী হয়ে উঠলো, তখন সেই বিদ্রোহটা আর ব্যাপক আকার ধারণ করছিল। তাহলে তিনটা দিক থেকে এখানটা গন্ডগোল পাকিয়ে গেছে। তাহলে
সৈয়দ বংশের খিজির খান কিন্তু বেশি সময় থাকতে পারলেন না। তারপরে অন্তিম পর্যায়ে চলে আসবে লোদি বংশ। লোদি লোদি বংশ। লোদি বংশটা রাজত্ব করবে 1451 থেকে 1526। শেষ সম্রাট যে থাকবে ইব্রাহিম লোদি, দুর্বল প্রকৃতির রাজা। তার সঙ্গে পানিপথের যুদ্ধ হবে বাবরের, যুদ্ধ হয়ে বাবর সেখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠান হবে, অর্থাৎ দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে। বুঝতে পারছো? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হবে। তো এই লোদি বংশের যে শাসকদের নাম দুজন আছে, একজন হচ্ছে বাহালুল লোদি, প্রথম রাজা হচ্ছে কি বাহালুল, বহলুল, তাই তো, বহলুল লোদি, আর 2 নম্বর হচ্ছে সেকান্দার লোদি, সিকান্দার লোদি। তাহলে বাহালুল লোদি আর সিকান্দার লোদি, এদের বাহালুল লোদি 1451 থেকে 1489 সাল পর্যন্ত, 1451 থেকে 1489 পর্যন্ত, আর সিকান্দার লোদি তার পরবর্তী অংশতে ছিল। এবং তার শেষ সম্রাটের শেষের দিকে সিকান্দার লোদির ছেলে হচ্ছে কি ইব্রাহিম লোদি। ইব্রাহিম, এই বইতে দেওয়া নেই, ইব্রাহিম লোদি। তাহলে ইব্রাহিম লোদি যখন শেষে ছিল, ইব্রাহিম লোদি যখন শেষ সম্রাট ছিল, সেই সময় কিন্তু সেই যে মঙ্গল জাতির একটা বংশধর, মঙ্গল নেতা, তখন শক্তিশালী মঙ্গল নেতার চেঙ্গিস খানের মৃত্যু ঘটে গেছে, তখন তারা বিভক্ত হয়ে গেছে। সেইখান থেকেই আর একটা গোষ্ঠী আসবে, যে তার থাকবে বাবর। তিনি কিন্তু, বাবরের প্রকৃত নাম অন্য ছিল, আমরা পরে বলছি। তো তিনি এসে লড়াই করে সেখানটায় ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিয়ে তিনি সেখানটায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে। তো এইভাবে দিল্লির সুলতানিতে দুটো পর্যায়ে আসবে, একটা হচ্ছে তুর্কির মানে সুলতানদের পর্যায়ে, তারপরে মুঘল সম্রাটদের পর্যায়ে। তো এর পরবর্তী অংশটা আমরা পরের চ্যাপ্টারে পড়তে যাব, যে মুঘল সাম্রাজ্যের যে রাজবংশের যে ইতিহাসটা আমরা 5ম অধ্যায়ে পড়তে যাব। বা তো এখানে আর কি জিনিসটা রয়েছে, এই সময় পর্যন্ত তাহলে আমরা দেখতে পেলাম যে সমস্ত রাজবংশের রাজারা কিভাবে রাজত্ব করে গেছে। আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্যায়ে কি পড়বো না, এই রাজবংশের রাজাদের কর্তৃক 3 নম্বর পর্যায়ে যেটা পড়বো, এই রাজবংশের বিভিন্ন যে সুলতানদের কর্তৃক যে সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার বা তাদের যে শাসন কাঠামো, রাজনীতি কাঠামো, এগুলো আমরা পড়বো, নিয়ন্ত্রণের ব্যবস্থা, এগুলো আমরা পড়বো। তার মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমামগুলোই বলে গেছি, এরা কিভাবে এই নিয়ন্ত্রণের ব্যবস্থার মধ্যেই, আমরা যেগুলো সামরিক নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু তোরা সেই মঙ্গল আক্রমণ কিভাবে প্রতিহত করেছিল সবটা ইতিহাসটা পেয়ে যাবি। এই যে সুলতানি সামরিক নিয়ন্ত্রণটা পড়ে ফেলবি, তাহলে তোরা সবগুলো পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? তাহলে আমরা পরে ক্লাসে এই সুলতানদের কার্যকলাপগুলোর অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা একটু পড়বো। এখানে তো আমরা শুধু রাজবংশটাই পড়লাম।